কারো কোনো কথায় কোনো প্রকার লাভ হয়নি। জাদুয়াকে কোনো মতেই কেউ খাওয়াতে পারেনি। উল্টো জাদুয়া মনে মনে ভাবে, কি করে খাবে সে? তার যে গলা দিয়ে কোনো মতেই এখন খাবার নামবে না। যেই মানুষটিকে জাদুয়া এত ভালোবাসত, সেই মানুষটির অস্তিত্ব বিলীন হয়েছে আজ প্রায় 2 মাসের বেশি। কিন্তু জাদুয়া তার মৃত্যুর ব্যাপারে কিছুই জানত না। জাদুয়া যে স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ স্বার্থপরই তো হয়েছে। তা না হলে জাদুয়া কি একটুও বোঝা উচিত ছিল না যেই মানুষটি জাদুয়াকে ছায়ার মতো আগলে রেখেছিল, সেই মানুষটি হঠাৎ কেনই বা এতদিন যাবৎ জাদুয়ার খোঁজ নেবে না? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে তার দাদির। কিন্তু উল্টো সে রাগ করে দাদির সাথে কোনো যোগাযোগই করেনি এতদিন যাবৎ। কাল যদি জাদুয়া দাদির খোঁজ নিতে না চাইতো, তাহলে কি সে কোনোদিনও তার প্রিয় মানুষটির মৃত্যুর সংবাদ জানতে পারত? এ সকল চিন্তাভাবনা করতে করতে জাদুয়া থেমে থেমে কান্না করে ওঠে। ফলস্বরূপ রাত অবধি সে অভুক্তই থেকে যায়। হাসিল সুলতানা ভিলায় প্রবেশ করে নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই চোখ যায় ড্রয়িং রুমের সোফায় নিস্তেজ অবস্থায় চোখ মুখ ফুলিয়ে বসে থাকা জাদুয়ার পানে। হঠাৎই হাসিলের প্রচণ্ড রাগ হয় জাদুয়ার অন্য কারোর জন্য কান্না করে নিজের এই অবস্থা করার জন্য। রাগে হস্ত মুষ্টিবদ্ধ করে সে ভাবে, কেন জাদুয়া অন্য কারোর জন্য কান্না করবে? কেন অন্য কারোর জন্য মন খারাপ করবে? জাদুয়ার ওই সুন্দর মোহনীয় নেত্র দ্বারা অশ্রু পড়বে শুধুমাত্র তার নিজ ভাবনায় ইতি টেনে ওফ শিট বলে তড়িৎ বেগে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে আসতেই চোখ পড়ে বাড়ির প্রত্যেকের ওপর। সকলে জাদুয়াকে জোর জবরদস্তি করছে খাওয়ানোর জন্য। সুলতানা খান বারবার আওড়াচ্ছেন কাল থেকে জাদুয়া এখন অবধি কিছুই খায়নি। কথাটা হাসিলের কর্ণপাত হতেই রেগে আগুন হয়ে জাদুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। হাসিলকে দেখে সবাই নিজের কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ে অন্য পাশে। জাদুয়ার কানে আর কোনো শব্দ না আসার দরুন আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাদুয়া কিছু বুঝতে না পেরে নিজের সম্মুখে সৃষ্ট দানবের ন্যায় ছায়াটিয়ে অনুসরণ করে উপরে তাকাতেই নিজ অন্তর আত্মাটা কেঁপে ওঠে। হাসিল রাগান্বিত রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার পানে। জাদুয়া ভয়ে ভয়ে চিন্তা করে, উনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি নিজের অজান্তে কোনো ভুল করেছি? জাদুয়ার চিন্তার ইতি টানিয়ে হাসিল জাদুয়ার পানে তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলে ওঠে, দাদি, খাইয়ে দাও ওকে। হাসিলের কথায় জাদুয়া শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। জাদুয়ার কথায় হাসিল চিৎকার করে সুলতানা খানকে বলে, দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাসিলের চিৎকারে জাদুয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে। সুলতানা খান মুখের সামনে খাবার ধরতেই কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। জাদুয়াকে খেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে সোহানা স্নেহা মুখ টিপে টিপে হেসে যাচ্ছে। জাদুয়ার এহেন হালাতে দেখে তারা কোনো মতেই নিজেদের হাসি কন্ট্রোল করতে পারছে না। জাদুয়ার খাওয়া শেষ হতেই হাসিল চলে যায় সেখান থেকে। হাসিলের যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে থাকে সুলতানা খান। তার কাছে হাসিলকে আজ কেমন অদ্ভুত লাগলো। তিনি মনে মনে আওড়ায়, আচ্ছা হাসিল, কোনোভাবে না না, আমি এসব কী ভাবছি, এটা কখনোই সম্ভব না। হাসিল তো আজ অবধি কারোর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি, তাহলে আজ কেন? আমি আর ভাবতে পারছি না। বলেই তিনি আবার ভাবেন সুলতানা খানকে এভাবে নিশ্চুপ হতে দেখে আয়শা বেগম জিজ্ঞেস করেন, মা, কি হয়েছে? আপনি এভাবে চুপ হয়ে কি ভাবছেন? আয়শা বেগমের প্রশ্নে সুলতানা খান নিশ্চিন্তার সমাপ্তি টেনে বললেন, না, কিছু না। সময় থেমে থাকে না কারো জন্য, নিজ গতিতে এগিয়ে যায় সময়। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হই আমরাও। ঠিক তেমনই অতিবাহিত সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছে জাদুয়া। ভুলতে শুরু করেছে নিজের প্রিয় দাদির মৃত্যুর শোক। ফলস্বরূপ পুনরায় সকলের সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে জাদুয়া। তা দেখে বাড়ির সকলে চিন্তামুক্ত হয় জাদুয়াকে নিয়ে। জাদুয়ার মানসিক অবস্থা ভালো না থাকার দরুন প্রায় অনেক দিন যাবৎ স্কুলেও যাওয়া হয়নি। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন মাফিক নামাজ কোরআন শরীফ পড়ে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে ডাইনিং রুমে চলে আসে ব্রেকফাস্ট করতে। জাদুয়াকে তৈরি হয়ে নিচে আসতে দেখে আশা বেগম খুশি হয়ে জাদুয়াকে বলে, জাদুয়া, তাড়াতাড়ি আয়, বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। জাদুয়া চাচির কথায় সায় জানিয়ে ডাইনিং টেবিলে বসতেই চোখ যায় স্নেহা ও রাফিনের দিকে। ওদেরকে দেখে জাদুয়া ভুরু কুচকে মস্করার স্বরে বলল, কি ব্যাপার, আজ যে তোমরা এত তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসলে?
কোনো চমৎকার নাস্তার কোনো চমৎকার ঘটে গেল নাকি? জাদুয়া মামির কথায় সায় জানিয়ে ডাইনিং টেবিলে বসতেই চোখ যায় স্নেহা ও রাফিনের দিকে। ওদেরকে দেখে জাদুয়া ভ্রু কুঁচকে মশকরার স্বরে বলল। জাদুয়ার কথায় স্নেহা মুখ ভেঙিয়ে বলল। জীবনেও ঝাড়ুর বাড়ি খেয়েছিস? মানে কি? জাদুয়ার প্রশ্নের জবাবে রাফিন বলল। আপু, আমি তোমাকে বলছি, কাল আপু কোনো মতেই ঘুম থেকে উঠছিল না, তাই কথাটি উচ্চারণ করেই রাফিন উচ্চস্বরে হেসে উঠিয়ে বলে। তাই আম্মু কাল আপুকে ইচ্ছেমতো ঝাড়ুর বাড়ি দিয়ে ঘুম থেকে উঠাইছে। রাফিনের কথায় স্নেহা রেগে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে। আপনি হাইসেন নাম ভুইলা গেছেন, ঝাড়ুর বাড়ি আপনিও খাইছেন। স্নেহার কথায় মিনিটের মধ্যে রাফিনের হাসি উবে যায়। এই সকল ঘটনা দেখে জাদুয়া উচ্চস্বরে হেসে ওঠে। জাদুয়ার হাসি দেখে স্নেহা রাফিন মুখ ভার করে জাদুয়ার দিকে ঘুরে সমস্বরে বলে ওঠে। কিন্তু জাদুয়া তারপরও নিজের হাসি কোনো মতেই থামাতে পারছে না। স্নেহা রাফিনও আর কোনো কথা বলে না, কারণ জাদুয়াকে আজ প্রায় অনেক দিন পর এভাবে হাসতে দেখছে তারা। তাই জাদুয়াকে এভাবে হাসতে দেখে আয়শা বেগম মুগ্ধ হয়ে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে। এইটুকুনি বয়সে মেয়েটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে ফেলেছে। যেই বয়সে এভাবে হাসি খুশি থাকার কথা ছিল, সেই বয়সে মেয়েটা কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে জড়িয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সব সময় যাতে আল্লাহ তোর এই হাসিটা বজায় রাখেন। হঠাৎ ডাইনিং টেবিলে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত পুরুষের। তাকে দেখার সাথে সাথে জাদুয়ার হাসি চিরতরে উবে যায়। উপর নিচ কোনো দিকে না তাকিয়ে খাবার খেতে মনোযোগী হয়ে পড়ে জাদুয়া। যা দেখে স্নেহা মুখ টিপে টিপে হাসে আর জাদুয়াকে পা দিয়ে খোঁচায়। কিন্তু জাদুয়া এদিক সেদিক কোনো দিকে না দেখে মূর্তির মতো খাওয়ায় মনোযোগী হয়ে পড়ে। জাদুয়াকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সে তার খুবই গুরুত্বপূর্ণ কর্মে মনোনিবেশ করেছে। ডাইনিং টেবিলে হাসিলকে দেখে আয়শা বেগম চমকিত হয়ে যায়, কারণ এতদিনেও হাসিল একবারের জন্য ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়নি। তাই হঠাৎ আজ হাসিলকে ডাইনিং টেবিলে দেখে একটু অবাক হয়ে যান আয়শা বেগম। কিন্তু পর মুহূর্তে এই ব্যাপারে তিনি বেশি না ঘাটিয়ে ভাবলেন হয়তো আজ হাসিলের হাতে সময় আছে, তাই ব্রেকফাস্ট করতে বসেছে। তাই আয়শা বেগম আর কোনো কথা চিন্তা না করে হাসিলকে খাবার সার্ভ করে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাসিল নিজ খাবার খাচ্ছে আর চোখে জাদুয়াকে পর্যবেক্ষণ করছে আর মনে মনে ভাবছে, আমি এরকমটা কেন করলাম? আমি ব্রেকফাস্ট করতে কেন আসলাম? আমার কি মাথা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, নাকি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি? হাসিলের মূলত এরকমটা ভাবার কারণ হলো সে নিজ অফিসের দিকে পা বাড়াতেই জাদুয়ার মনোমুগ্ধকর হাসির ধ্বনি কর্ণগহ্বরে পৌঁছতেই বশীভূতর ন্যায় চলে আসে ডাইনিং টেবিলে। স্নেহা রাফিনের খাওয়া শেষ হতেই স্নেহা দ্রুত বেগে উঠে জাদুয়ার উদ্দেশ্যে বলে। জাদুয়া, আমরা গাড়িতে ওয়েট করছি, তোর খাওয়া শেষ হলে চলে আসিস। বলেই স্নেহা রাফিন কোনো দিকে না তাকিয়ে দ্রুত সেই স্থান থেকে চলে যায়। জাদুয়া তাদের যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ নিজের খাওয়া থামিয়ে সেখান থেকে উঠে আসতেই একটা ভারী গম্ভীর কণ্ঠ কর্ণে প্রতিধ্বনিত হয়। সিট সিট অন ইউর চেয়ার, আই সেড সিট অন ইউর চেয়ার। জাদুয়ার কর্ণ অবধি ধ্বনিটি পৌঁছতেই পা কেঁপে ওঠে। ফলস্বরূপ নিজের চেয়ারে বসে পড়ে। হাসিল আবার তার গম্ভীর কণ্ঠে জাদুয়াকে আদেশ করে, ফিনিশ ইউর ব্রেকফাস্ট। হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছতেই জাদুয়া দিক বেদিক ভুলে কাঁপা কাঁপা হস্তে দ্রুত খাবার গলধকরণ করতে গিয়ে গলায় খাবার আটকে যায়। ফলস্বরূপ প্রচণ্ড কাশি উঠে যায় জাদুয়ার। তখনই শক্তপোক্ত বলিষ্ঠ হাতের পানির গ্লাস এগিয়ে দেয় জাদুয়ার সামনে। গ্লাসটি মুখ থেকে একটু উপরে হওয়ার দরুন জাদুয়ার নিজ হস্তে গ্লাসটা ধরে থাকা হাতটি নিজের নিকটে টেনে নিয়ে পানিটুকু খেয়ে নিজের কাশি থামায়। কাশি থামাতেই জাদুয়া বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে মাথা উঠায় পানি দিয়ে তাকে সাহায্য করা মানুষটিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। মাথা উঠিয়ে জাদুয়া যাকে দেখতে পায় তাকে দেখেই জাদুয়ার শ্বাস আটকে যায়। আটকে থাকা শ্বাসে জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিল ভ্রুকুচকে তাকিয়ে আছে কোনো একদিকে। হাসিলের দৃষ্টি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই জাদুয়ার দৃষ্টিতে আসে নিজের হাত দিয়ে ধরে থাকা হাসিলের হাত। তড়িৎ বেগে নিজ হাত ছাড়িয়ে নেয় জাদুয়া হাসিলের ধরে থাকা হাতের থেকে। হাত ছুটিয়েই জাদুয়া ভয়ে ভয়ে বলে ওঠে, সরি, আমি রিয়েলি সরি।
বলেই জাদুয়া সেখান থেকে দ্রুত চলে যায়। হাসিল তখনও নির্বিকার হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। জাদুয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার নজরে আসে স্কুল ব্যাগ ছাড়াই জাদুয়া চলে এসেছে ডাইনিং টেবিল থেকে। নিজের মাথায় আলতো একটা চর বসিয়ে আবার ঘুরে পা বাড়ায় ব্যাগ আনার উদ্দেশ্যে। তখনই আকস্মিকভাবে কারো বুকের সাথে ধাক্কা লাগে। ফলস্বরূপ জাদুয়া নাকে প্রচণ্ড ব্যথা পায়। হাত দ্বারা নাক ঘষতে ঘষতে ধাক্কা খাওয়া ব্যক্তির দিকে তাকাতে হাসিলকে দেখে নেত্রযুগল খিচে বন্ধ করে ফেলে জাদুয়া। জাদুয়াকে এভাবে চোখ বন্ধ করতে দেখে হাসিল নিজের অজান্তেই মুচকি হাসি দিয়ে ওঠে। জাদুয়ার মুখের দিকে তাকাতেই হাসিলের নজরে আসে জাদুয়ার ব্যথাপ্রাপ্ত লাল হয়ে যাওয়া নাক। ধীরে ধীরে এগিয়ে যায় হাসিল জাদুয়ার একদম নিকটে। নিজের মাথা ঝুঁকিয়ে জাদুয়ার মুখ বরাবর করতেই হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস বাড়ি খায় জাদুয়ার মুখশ্রীতে, যার দরুন জাদুয়া ভয়ে নিজের স্কুল ড্রেস দু হাত দিয়ে চেপে ধরে ঠায় নেত্র খিচিয়ে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাসিল অযাচিত এক কাজ করে বসল। জাদুয়ার খিচে থাকা নেত্রের পানে তাকিয়ে থেকে লাল হয়ে যাওয়া নাকে ফু দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া নিজের নাকে শীতল হাওয়া অনুভব করতেই তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে, কিন্তু সামনে কাউকে না দেখে জাদুয়া ভয় পেয়ে যায়। এটা ভেবে কিসের শীতল হাওয়া অনুভব করলো জাদুয়া? বেশি চিন্তা ভাবনা না করে জাদুয়া ডাইনিং টেবিল থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বিকেলের দিকে সকল ভাই বোন গার্ডেন এরিয়াতে বসে মজমাস্তিতে সময় পার করছিল। তখনই সুলতানা ভিলায় বাইকে করে কারো আসার শব্দ কর্ণে পৌঁছতেই স্নেহা সেদিকটায় তাকাতেই পরিলক্ষিত হয় তার চিরচেনা শত্রু মিস্টার জিরাফের। তখনই স্নেহা মনে মনে আওড়ায়, আরে এই জিরাফটা এখানে কি করছে? ভাইয়া তো বাসায় নেই, তাহলে কার কাছে এসেছে? কথাটা স্নেহার মস্তিষ্কে বাড়ি খেতেই বলে ওঠে, আরে বাহ, আজ তো ভাইয়াও নাই। আজ তো আমি একে একটা শিক্ষা দিতেই পারি। আজ কাকে ডাকবে ভাইয়ার চামচা? বলে স্নেহা চলে যায় সাব্বিরের সামনে। সাব্বির সুলতানা ভিলায় প্রবেশ করার জন্য পা রাখতেই স্নেহা সাব্বিরের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলে, কি চাই এখানে মিস্টার জিরাফ? আজ ভাই নাই, কেন আসছেন? স্নেহার প্রশ্নে সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আচ্ছা, আপনার প্রবলেমটা কি একটু বলবেন? আপনার গায়ে পড়ার স্বভাবটা কি একটু চেঞ্জ করতে পারবেন না? সাব্বিরের এরূপ কথায় স্নেহা রেগে গিয়ে বলল, আপনি কি আমায় অপমান করলেন? অপমান তো তাকে করা যায় যার অপমান বোধ আছে। আপনার কি আছে? অবশ্যই আছে। তাহলে আপনাকে অপমানই করেছি আমি। সাব্বিরের প্রশ্নে স্নেহা খেপে গিয়ে বলল, দাঁড়ান আপনি, আজ আমি আপনার মাথা ফাটাবো। সাব্বিরের প্রতি উত্তরে স্নেহা চিৎকার করে বলল। বলে স্নেহা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। এই ফাঁকে সাব্বির হাসিলের কক্ষে চলে যায় প্রয়োজনীয় একটা ফাইল আনতে, যেটা আজকের মিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্নেহা নিজের পেছনে সাব্বিরের উপস্থিতি দেখতে না পেয়ে প্রচণ্ড খেপে যায়, কিন্তু গেটের সামনে সাব্বিরের বাইক দেখতে পেয়ে বুঝতে পারে সাব্বির বাড়ির ভেতরে আছে। তাই রেগে বাড়ির ভেতরে পা রাখার উদ্দেশ্যে পা বাড়াতেই আকস্মিক একটা ভাঙা কাচের টুকরোয় পা পড়তেই মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে স্নেহা। সাব্বির সেখান দিয়ে যাবার সময় স্নেহার চিৎকার কানে পৌঁছতেই চলে যায় স্নেহার সামনে। স্নেহা তখনও যন্ত্রণায় চোখ বন্ধ করে পা চেপে ধরে কান্না করেই যাচ্ছে। হঠাৎই স্নেহা নিজেকে শূন্যে অনুভব করতেই চোখ খুলে তাকায়। তখনই চোখের সামনে ভেসে ওঠে সাব্বিরের মুখমণ্ডল, যা দেখে স্নেহা ছটফট করতে থাকে নিচে নামার জন্য। সাব্বির নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য স্নেহাকে শক্ত করে চেপে ধরে বলে, আর একটু যদি নড়াচড়া করেন তাহলে ফিক্কে মেরে কোল থেকে ফেলে দেব। সাব্বিরের হুমকিতে স্নেহা ভয় পেয়ে চুপ হয়ে যায়। সাব্বির স্নেহাকে পারগোলার সামনে এনে বসিয়ে দিয়ে স্নেহার পাটা নিজের হাঁটুর ওপর রেখে আলতো হাতে ঢুকে যাওয়া কাচের টুকরোটি বের করে। স্নেহা এই প্রথমবার সাব্বিরকে এতটা নিকট থেকে দেখছে আর মনে মনে ভাবছে, লোকটা অতটাও খারাপ না, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বলতেই স্নেহার হার্ট দ্রুত গতিতে বিট করা শুরু করে। তখনই স্নেহা নিজের বক্ষ পিঞ্জরটা চেপে ধরে। তা দেখে সাব্বির প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা নিজেকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করে, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি জানেন আমি আপনার থেকে অনেক ছোট। আমি জানি আপনি আমার থেকে অনেক ছোট, কিন্তু
আপনি কি তা মানেন? মানে? মানে আপনি আমার সাথে যে রূপ ব্যবহার করেন তাতে তো মনে হয় না আপনি আমাকে বড় বলে মনে করেন। তাই বললাম আর কি। স্নেহার প্রশ্নে সাব্বির বলে। সাব্বিরের কথায় স্নেহার কিছুটা লজ্জাবোধ হলো, মনে মনে ভাবল, আমি কি সত্যি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওনার সাথে? স্নেহার ভাবনার মাঝে সাব্বির বলে উঠল, নিন, আমার রুমাল দিয়ে বেঁধে দিলাম আপাতত। অবশ্য ড্রেসিং করে নেবেন, আর তা না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। বলেই সাব্বির নিজ গন্তব্যে চলে যায়। সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে একধ্যানে তাকিয়ে থাকে স্নেহা। আজ হঠাৎই কেন জানি এই লোকটাকে স্নেহার খুব ভালো লাগছে। এক নিমিষেই সকল রাগ অভিমান ভেঙে গড়িয়ে গেছে এই লোকটার প্রতি। হাসিল সুলতানা ভিলায় ফিরে নিজের মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে এসে ডাইনিং টেবিলে বসতে শুনশান নীরবতা ছেয়ে যায় সেখানে। হাসিল নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে জাদুয়ার পানে চেয়ে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, দাদি, কাল বিকেলে যেন কোনো মেয়েকে ভিলা থেকে বের হতে না দেখি। কাল কেন? একটা মিটিং রেখেছি, আর যারা আসবে তারা কিন্তু খুব একটা ভালো মানুষ না, তাই আমি যাতে কাল কাউকে তারা না যাওয়া অবধি বের হতে না দেখি। বলেই হাসিল সেখান থেকে চলে যায়। সুলতানা খান হাসিলকে ডেকে বলে, খেয়ে যা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? ক্ষুধা নেই। বলেই হাসিল চলে যায়। সুলতানা খান জানেন হাসিল একবার যখন না বলেছে তখন আর কোনো মতেই খাবে না, তাই তিনি আর কোনো কথা বাড়ালেন না। অন্যদিকে স্নেহা কিছুক্ষণ হাসিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সোহানাকে শিশিয়ে বলে, আপু, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? ভাইয়া কিন্তু সম্পূর্ণ কথা জাদুয়ার দিকে তাকিয়ে বলেছেন। মনে হলো এখন তিনি যেই কথাগুলো বলেছেন তা একমাত্র জাদুয়াকে শোনার জন্য বলেছেন। স্নেহার কথা শুনে সোহানা স্নেহার মাথায় ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মাথা, এই সকল আলতু ফালতু কথা বলা বন্ধ করে খাওয়াই মন দে। স্নেহা সোহানার কথায় নিজের মাথা ডলতে ডলতে মুখ ভেঙিয়ে নিজের খাওয়ায় মন দেয়। সেই দিনটা কেটে যায় সকলের হাসিতে খুশিতে। আগামীকালের চিন্তা আমরা কেউ কখনোই করি না। সামনে আমাদের সাথে কি ঘটবে বা কি ঘটতে পারে তা থেকে আমরা সর্বদাই নির্বোধ থাকি। ওই যে কথায় আছে না, মানুষ যদি জানতো ওই স্থানে গেলে তার বিপদ ঘটবে তাহলে সে আর যাই হোক কখনোই সেই স্থানে যেত না। যেমনই জাদুয়া যদি জানতো সামান্য একটি ভুলের জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে, তাহলে সে কখনোই সেখানে যেত না। পরের দিন বিকেলেই কিছু পুরুষের আগমন ঘটে সুলতানা ভিলায়। হাসিল তাদের সাথে তার ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাফিন পুলের পাশে খেলতে থাকার দরুন আকস্মিকভাবে তার হাত থেকে খেলার বালতিটি পড়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো মতেই সে বালতিটি উঠাতে পারেনি, তাই রাফিন চলে যায় কারো কাছ থেকে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে। তখনই রাফিনের চোখ যায় ড্রয়িং রুমে থাকা জাদুয়ার দিকে। রাফিন আর কাউকে না খুঁজে চলে যায় জাদুয়ার কাছে সাহায্য চাইতে, কিন্তু জাদুয়া রাফিনকে বলে, রাফিন, কাল ভাইয়া সকলকে বাইরে যেতে না করেছে। এখন আমি গেলে উনি যদি রাগ করেন তাহলে? জাদুয়ার কথায় রাফিন মুখ ভার করে গাল ফুলিয়ে বসে পড়ে, যা দেখে জাদুয়ার ভীষণ খারাপ লাগে। তাই সে রাফিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আচ্ছা চলো, আমি দেখি কি করা যায়। জাদুয়ার কথায় রাফিন খুশি হয়ে জাদুয়াকে নিয়ে যায় পুলের সামনে। জাদুয়া বালতির অবস্থান পর্যবেক্ষণ করে একটি লাঠি নিয়ে আসে, যার দ্বারা বালতির দিকে কাছে আনা সম্ভব হবে। লাঠি দিয়ে বালতি আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়ার অজান্তেই লাঠির সাথে বেজে তার শরীরে জড়ানো ওড়নাটি ঢিলে হয়ে ঝুলে পড়ে। জাদুয়ার পরিহিত কামিজের গলাটি বড় হওয়ার ফলস্বরূপ বক্ষ বিভাজনের কিছুটা অংশ পরিলক্ষিত হয়। হাসিলের নিজের ব্যবসায়িক কাজ নিয়ে আলোচনার মাঝেই পরিলক্ষিত হয় সেখানে উপস্থিত একটি ছেলের দৃষ্টি, যে দৃষ্টিতে স্পষ্ট কামুকতার ছাপ পরিলক্ষিত। হাসিল ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আগ্নেয়গিরি লাভার ন্যায় ফুঁসে ওঠে। প্রচণ্ড ক্রোধ হয়ে নিজের হস্ত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, সবাইকে সসম্মানে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। হাসিলের কথায় সেখানে উপস্থিত সকলে হক চকিয়ে যায়, প্রত্যেকে বলে ওঠে। কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল নিজের হাতের তালু দেখিয়ে তাকে চুপ করিয়ে সাব্বিরের উদ্দেশ্যে আবার বলে,
সাব্বির, তুই শুনতে পাসনি আমি কি বলেছি? হাসিলের কথার গাম্ভীর্যতা দেখে সাব্বির বুঝতে পারে বড়সড় কিছু একটা হয়েছে। তাই সাব্বির সকলকে নিয়ে চলে যায় সেখান থেকে। কেউ আর কোনো কথা না বলে চলে যায় সাব্বিরের সাথে। সাব্বির নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে একধ্যানে চলে যাওয়া একটি ছেলের দিকে। তারপর সেখান থেকে হাসিল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অগ্নিশর্মার রূপ নিয়ে চলে যায় জাদুয়ার কাছে। জাদুয়া হাসিলকে দেখে ভয়ে কেঁপে ওঠে। কেমন জানি খ্যাপাটে লাগছে হাসিলকে। জাদুয়া এখন অবধি হাসিলকে এত রাগতে কখনোই দেখেনি। জাদুয়া ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই হাসিল একটানে জাদুয়ার পরিহিত ওড়নাটা টেনে ফেলে দিয়ে গর্জে উঠে বলে, যে ওড়না দ্বারা নিজের লজ্জাস্থানে হেফাজত করতে না পারিস, সেই ওড়না পড়ার কোনো মানেই হয় না। হাসিলের কথা শুনে জাদুয়া ভয়ে নিজের দুহাত বুকের উপর রেখে চেপে ধরে বলে ওঠে, কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হাসিল কোনো কথা না বলে জাদুয়ার গালে পরপর কয়েকটি চড় বসিয়ে দেয়। জাদুয়া হাসিলের করা আঘাতে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় নিচে। ফলস্বরূপ ওষ্ঠ কেটে রক্ত বেরিয়ে আসে এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায়, যার দরুন জাদুয়া কোনো মতেই উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এই সকল ঘটনা দেখে রাফিন ভয়ে সকলকে ডাকতে চলে যায়। জাদুয়া ব্যথায় কান্না করতে করতে হাসিলকে প্রশ্ন করে, ভাইয়া, আপনি আমাকে কেন মারছেন? আমি কি করেছি? জাদুয়ার প্রশ্নে হাসিল আরও ক্ষেপে গিয়ে জাদুয়ার চুল ধরে দাঁড় করিয়ে বলে, ভাই? আমি তোর কোন জন্মের ভাই রে? আমি কি কখনো তোকে বোন বলে ডেকেছি? নষ্টা মেয়ে কোথাকার! বলেই হাসিল আবার জাদুয়ার গালে চড় বসিয়ে দেয়। এবার জাদুয়া টাল সামলাতে না পেরে বাড়ি খায় সামনে থাকা দেয়ালের সাথে। ফলস্বরূপ মাথা ও নাক থেকে গড়গড়িয়ে বেরিয়ে আসে রোহিত লৌহ। জাদুয়া ব্যথায় নিজের মাথায় হাত দিতেই হাতে অনুভব হয় তরল জাতীয় কিছুর। নিজের হাতটি সামনে ধরতেই রক্ত দেখে উচ্চস্বরে কেঁদে ওঠে জাদুয়া। কিন্তু আজ যেন হাসিলের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। সে আবার জাদুয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিজের বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার গলা চেপে ধরে বলতে থাকে, তোরা নারীরা এত সস্তা কেন রে? যাকে তাকে নিজের শরীর দেখিয়ে বেড়াস। এতই যখন শরীরের জ্বালা, তখন দেহ ব্যবসাও করতে পারিস, এতে টাকাও পাবি। আর হাসিলের কথায় জাদুয়া নিজের ব্যথা ভুলে কান চেপে ধরে চিল্লিয়ে বলে ওঠে, ছি, আপনি এত জঘন্য মানুষ! আপনি কি করে এই ধরনের কথা কোনো মেয়েকে বলতে পারেন? জাদুয়ার কথায় হাসিল আরও ক্ষেপে গিয়ে আগ্নেয়গিরি লাভার ন্যায় রূপ ধারণ করে। জাদুয়ার গালে আবার আঘাত করতে থাকে আর বলে, আমি তোকে বাড়ি থেকে বের হতে বারণ করেছি না? তারপরেও কেন হলি? বলেই জাদুয়ার চুল মুষ্টিবদ্ধ করে নিচের দিকে ঘুরিয়ে বলে, যেই শুনেছিস পুরুষ মানুষ এসেছে, অমনি ধেই ধেই করে চলে আসলি নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করতে, তাই না? জাদুয়ার হাসিলের বলা কোনো কথাই বোধগম্য হচ্ছে না। কি করে হবে? জাদুয়া যে নিজের চারিদিক এখন অন্ধকার দেখছে। তারপরও নিজের শরীরের শক্তি জুগিয়ে হাসিলকে ধাক্কা মেরে বৃথা সরানোর চেষ্টা করে বলে, আমি এরকম মেয়ে না। চুপ করুন আপনি। বলে কান্না করে উঠে জাদুয়া। হাসিল নিজ জায়গায় থেকে বিন্দু পরিমাণও নড়ল না, বরং জাদুয়ার ধাক্কায় আরও ক্ষেপে গিয়ে জাদুয়ার গলা শক্ত করে চেপে ধরে বলে, তোর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? এই তাসাওয়ার আবরার হাসিলের শরীরে আজ পর্যন্ত কেউ টাচ করার সাহসও পায়নি, আর তুই এসেছিস ধাক্কা দিতে? বলি হাসিল আরও জোরে জাদুয়ার গলা চেপে ধরল। জাদুয়া নিজের শরীরে করা অত্যাচার আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিতেই সুলতানা খান দৌড়ে এসে জাদুয়াকে জড়িয়ে ধরে। জাদুয়ার দিকে তাকাতেই হু হু করে কেঁদে ওঠে সুলতানা খান। জাদুয়ার এহেন হালাত দেখে বাড়ির সকলে জাদুয়ার এরূপ হালাত দেখে আঁতকে ওঠে। স্নেহা সোহানা জাদুয়ার মাথার কাছে বসে বারবার জাদুয়াকে ডাকতে থাকে, কিন্তু জাদুয়া কারো কথারই কোনো প্রকার সাড়া দিচ্ছে না দেখে সুলতানা খান রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাসিলকে সজোরে একটি চর বসিয়ে দেয়, যা দেখে সেখানে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। সুলতানা খান হাসিলের দিকে তর্জনী আঙুল তাক করে প্রশ্ন করে, তুমি কোন অপরাধে এইভাবে ওকে মেরেছ? অপরাধটা বাদ দাও, তুমি কোন অধিকারে ওর গায়ে হাত দিয়েছ? হু গিভস ইউ দ্য রাইট? সুলতানা খানের প্রশ্নে হাসিল গর্জে উঠে ক্ষিপ্ত ধ্বনিতে শুধালো, যার যেটা প্রাপ্য আমি তাকে সেটাই বুঝিয়ে দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক এতে অধিকারের কোনো প্রয়োজন আছে। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান তীব্র মেজাজে কিছু প্রতিধ্বনিত করার পূর্বেই হাসিল নিজ হস্তের তালিপ দ্বারা সুলতানা খানকে থামিয়ে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ড এনিমোর। বলেই সেই স্থান ত্যাগ করে চলে যায়।
এতক্ষণ যাবৎ সাব্বির নির্বোধ হয়ে অকপটের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। জাদুয়ার অচেতন অবস্থায় এহেন হালাত দেখে কিছুটা বোধগম্য হলো এখানে কি হতে পারে। হাসিলের এভাবে চলে যাওয়া দেখে আয়েশা বেগম অনবরত হাসিলকে পিছু ডাকতে শুরু করে, কিন্তু হাসিল কারো ডাকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজ গন্তব্যে চলে যায়, যা দেখে সাব্বির ও হাসিলের পিছু পিছু চলে যায়। সুলতানা খান আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আয়শা থামো, ওকে আর ডাকতে হবে না। ওর যেখানে মন চায় ও সেখানেই থাক। ওরও বোঝা উচিত ও আজ যেটা করেছে সেটা একদম ঠিক করে নাই। কিন্তু মা, আপনি তো হাসিলকে চেনেন, ওর রাগ খুবই ভয়ঙ্কর। রাগের মাথায় যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। ওকে যা করার করতে দাও। বলে অন্যদের সাহায্যে জাদুয়াকে নিয়ে ভিলার ভেতর চলে যায়। হাসিল নিজ গাড়িতে উঠে রুদ্রমূর্তি ধারণ করে ক্ষিপ্ত মেজাজে কাউকে ফোনের মধ্যে কিছু একটা বলে রেখে দেয়। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল, ভাই, তুই কাকে ফোন দিয়েছিস আর কোথায় যাচ্ছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল কোনো প্রকার প্রত্যুত্তর না করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে চলে যায় নিজ গন্তব্যস্থলে। সুলতানা ভিলায় আগমন ঘটেছে তাদের পারিবারিক চিকিৎসকের। জাদুয়াকে ভালোমতো পর্যবেক্ষণ করে ব্যথা পাওয়া স্থানে ব্যান্ডেজ করে জাদুয়ার বাম হাতে স্যালাইন পোস্ট করে কিছু ঔষধ লিখে দেয় সুলতানা খানের উদ্দেশ্যে। তখনই জাদুয়া অচেতন অবস্থায় ছটফট করে ওঠে। তা দেখে জাদুয়ার কক্ষে উপস্থিত সকলে ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ সুলতানা খান জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্থ দৃষ্টি চিকিৎসকের দিকে তাক করে প্রশ্ন করে, ডক্টর, ও এমন ডক্টর, ও এরকম কেন করছে? ঠিক আছে। সুলতানা খানের প্রশ্নে ডক্টর সাথে সাথে জাদুয়ার স্যালাইনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয়। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যে জাদুয়া শান্ত হয়ে যায়। ডক্টর একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুলতানা খানের উদ্দেশ্যে বলেন, ডক্টরের প্রত্যুত্তরে সুলতানা খান শুধালেন, ডক্টর, আপনি যা বলছেন আমি সেই মোতাবেকই কাজ করব। কিন্তু ডক্টর, জাদুর জ্ঞান ফিরছে না কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তরে ডক্টর বললেন, তখনই আয়েশা বেগম ডক্টরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? বলেই ডক্টর সুলতানা ভিলা ত্যাগ করলেন। ডক্টরের কথায় সকলে স্বস্তি বোধ করল। সূর্যোদয়ের সাথে অপরাহ্নের পরিসমাপ্তি ঘটে ধরণীতে আগমন ঘটে গোধূলি লগ্নের। হাসিলের গাড়ি এসে থামে ঘন একটি ভয়ঙ্কর জঙ্গলের সামনে, যা দেখে সাব্বির চকিত নয়ন তাক করে হাসিলের পানে। কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের মধ্যে। সে খুব শান্ত অথচ ভয়ঙ্কর দৃষ্টিতে গাড়ি থেকে বের হয়ে যায়। হাসিলের এহেন কর্মে সাব্বির কিছুটা হলেও আন্দাজ করতে পারে এটা কাল বৈশাখী ঝড় হওয়ার পূর্বলক্ষণ। তাই সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পিছু নিল হাসিলের। হাসিল ঘন জঙ্গল পেরিয়ে হাঁটছে কোনো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। একে তো গোধূলি লগ্ন, তার উপর জঙ্গলটি এতটাই ঘন যার দরুন কোনো কিছুই ভালোমতো ঠাউর করা যাচ্ছিল না। তাদের নেওয়া প্রতিটি পদক্ষেপে জঙ্গলে থাকা শুকনো পাতার মর্মর আওয়াজে ভয়ঙ্কর শব্দের প্রতিধ্বনিত হচ্ছিল, যার দরুন সাব্বিরের সর্বাঙ্গে হাড় হিম করা শীতল হাওয়া বয়ে গেল। সাব্বির কাঁপা কাঁপা হাতে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটি অন করে হাসিলের পিছু নিল। এই প্রথম সাব্বিরের কাছে হাসিলকে অদ্ভুত ঠেকল। কিছুক্ষণ পদচারণের পর তারা এসে থামল পুরনো একটি শ্যাওলা পড়া ভাঙা বাড়ির সামনে। কেউ হয়তো ধারণাও করতে পারবে না এই গভীর অরণ্যে থাকা এই অদ্ভুত বাড়িটির কথা। সাব্বিরের কিছুই বোধগম্য হচ্ছে না, কেন হাসিলের আগমন ঘটল এখানে। আজ যে সাব্বিরের অবাক হওয়ার দিন, সে কোনো মতেই নিজের অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারছে না। সাব্বিরের অবাকতার মাঝেই হাসিল প্রবেশ করে এই বাড়িটিতে। সাব্বিরও কোনো সময় ব্যয় না করে চলে যায় বাড়িটির মধ্যে অবস্থিত একটি কক্ষে, যেখানে হাসিলের পদচারণ পড়েছে। অন্ধকারাচ্ছন্নতায় ঘিরে রেখেছে সম্পূর্ণ কক্ষ, যা দেখে সাব্বির মনে মনে আওড়ায়, এই বাড়িটি যদি কেউ দেখে তাহলে ভাববেন এখানে হয়তো যুগ যুগ ধরে ভূতে প্রেম আর আরামে সংসার করে যাচ্ছেন।
কিন্তু হঠাৎ কোনো মানুষের আগমন ঘটেছে তাদের সুখের সংসারে ফাটল ধরাতে। কথাটি বলতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে পরিস্ফুটিত হয় লাইটের আলো, যার দরুন স্পষ্ট হয় সবকিছু। সাব্বির চোখ ঘুরে তাকাতেই চোখ হাত মুখ বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটিকে দেখে ঘাবড়ে গিয়ে হাসিলের পানে নেত্র তাক করে। হাসিল তখনও ভাবলেশীনভাবে তাকিয়ে আছে অর্ধজ্ঞানে থাকা ব্যক্তিটির পানে, যার দরুন সাব্বির বুঝতে পারে এই ব্যক্তিটির এখানে উপস্থিতি স্বয়ং হাসিলের জন্যই। তখনই হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, যা ওর চোখ মুখের বাঁধন খুলে দে। সাব্বির কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বেঁধে থাকা ব্যক্তির হাত মুখ খুলে দেয়। পরবর্তীতে কী ঘটে তা দেখার জন্য বাঁধন মুক্ত হতেই ব্যক্তিটি চোখ খুলতেই সামনে পরিলক্ষিত হয় হাসিলকে। তা দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে হাসিলের উদ্দেশ্যে বলে, আসবে না? হাসিল প্রত্যুত্তর করে। হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভ্রুকুটি করে বলে, লোকটির প্রশ্নে হাসিল নিজের মুখে একটি কুটিলতার হাসির রেখা টেনে লোকটির একদম নিকটে চলে যায়। বেঁধে থাকা চেয়ার দুটির হাতলে নিজ হস্তের ভর রেখে লোকটির কর্ণ বরাবর নতজানু হয়ে বলে, বিকজ আই এম দ্য ওয়ান হু ব্রিং ইউ হিয়ার। হাসিলের প্রত্যুত্তরে লোকটি ভয়ে কেঁপে ওঠে, প্রশ্ন করে। লোকটির প্রশ্নে হাসিল উচ্চস্বরে ভয়ঙ্করভাবে হেসে বলে, কি করেছিস? তুই খুবই ভয়ঙ্কর অপরাধ করেছিস। তুই খান বাড়ির মেয়েদের ওপর তোর ওই লোলুপ দৃষ্টি তাক করেছিস। খুবই বাজেভাবে নিজের আকাঙ্ক্ষা জাহির করে খুবই বাজেভাবে নিজের আকাঙ্ক্ষা জাহির করেছিস কারো দেহে। কি করে তোকে ছেড়ে দেই বল? তুই তো আমার রুহতে হাত। এগুলোই কি যথেষ্ট না তোকে শাস্তি দেওয়ার জন্য? হাসিলের প্রত্যুত্তরে সাব্বিরের এখন সবকিছু পরিষ্কারভাবে বোধগম্য হচ্ছে। হাসিলের এরূপ ধারণ করার কারণ তখনই হাসিলের গর্জে ওঠা বাণী লোকটির কর্ণকুহরে পৌঁছতেই ভয়ে ভয়ে বলে ওঠে, লোকটির কথায় সাব্বিরও হাসিলের কর্ণকুহরের সামনে এসে বলে, হাসছিল, উনি কিন্তু সঠিক কথাই বলেছেন। এতে আমাদের সত্যি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। সাব্বিরের কথায় হাসিল ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলে, ডু ইউ থিঙ্ক আই কেয়ার? হাসিলের গর্জনে লোকটি কেঁপে উঠে মনে মনে বলে। ভেবেই উচ্চ শব্দে হাসিলকে বলে, লোকটির কথায় হাসিল উচ্চস্বরে হেসে বলে, সেটা আমিও জানি। এরকমটা হওয়ার জন্যই তো তোর চোখই থাকবে না। হাসিলের ধ্বনিতে লোকটি শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। লোকটির প্রশ্নে হাসিল কারো উদ্দেশ্যে বলে, নিয়ে আয়। বলার সাথে সাথে অন্য কক্ষ থেকে একটি লোক নিজের হাতে করে দুটি গরম লৌহদণ্ড এনে হাসিলের হস্তে ধরিয়ে দেয়। তা দেখে বন্দিদশায় থাকা লোকটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, লোকটির করা আকুতি মিনতিতে হাসিলের পাথরের ন্যায় হৃদয় গলল না বিন্দু পরিমাণও। ছোটার জন্য লোকটির করা অনবরত ছটফটানির মধ্যে হাসিল নিজ হস্তে থাকা লৌহদণ্ড দুটি তীব্র বেগে বসিয়ে দিল লোকটির দুনেত্রে। লোকটি ব্যথায় আর্তনাদে করুণ স্বরে চিৎকার করে উঠল। তখনই হাসিল লোকটির জিভ একটানে কেটে দিল ধারালো ছুরির মাধ্যমে। গড়গড়িয়ে রোহিত লহুর ধারায় ভিজে গেল লোকটির সর্বাঙ্গ। হাসিল নিজের হাতে থাকা ধারালো ছুরির মাধ্যমে লোকটির হাত শক্ত করে চেপে ধরে এক এক করে দুহস্তের সবকটি আঙুল কেটে দিল।
জিভ কেটে দেওয়ার দরুন লোকটি ব্যথায় আর্তনাদ ছাড়া অন্য কোনো ধ্বনি বের করতে পারল না নিজ মুখ থেকে। ব্যথার অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে লোকটি অর্ধমৃত মানুষের ন্যায় অচেতন হয়ে পড়ল। তখনই হাসিল সেখানে উপস্থিত কিছু ছেলেকে বলল, একে নিয়ে গভীর অরণ্যে ফেলে দিয়ে আয়। যদি ভাগ্য ভালো হয় তাহলে বেঁচে যাবে, আর খারাপ হলে জঙ্গলি জন্তুর পেটে যাবে। বলেই হাসিল একটি রোমালের সাহায্যে নিজ হস্ত মুছতে মুছতে চলে যায় নিজ গাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে হতবিহ্বল হয়ে অকপটভাবে দাঁড়িয়ে থাকে সাব্বির। মনে মনে ভাবে, এ আমি কাকে দেখছি? ও কি সত্যি তাহসার আবরার হাসেল? এতদিন যাবৎ আমি ওর সাথে আছি, এত নির্দয়ভাবে তো হাসিল কখনো কাউকে মারেনি। তাহলে আজ কেন? আর সামান্য কোনো নারী জড়িত কারণে ও কাউকে মারার মতো মানুষ নয়। নারী ঘটিত কোনো কাজে আজ অব্দি হাসিল নিজের মাথা ঘামায়নি, তাহলে আজ কেন? উহ, আমি আর কিছুই ভাবতে পারছি না। এরূপ চিন্তা ভাবনার মাঝেই ডাক পড়ল হাসিলের। সাব্বির, তুই কি যাবি নাকি তোকে রেখেই চলে যাব? হাসিলের ডাকে সম্বিত ফিরে পায় সাব্বির। দ্রুত পদচারণে গিয়ে গাড়িতে বসতে সাব্বিরের করুণ হালাতে দেখে হাসিল স্বয়ং গাড়ি চালায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সাব্বির তখনও নির্বাক। সাব্বিরের নিজের নির্বাকতা কাটিয়ে নিজ পক্ষে সাহস সঞ্চার করে হাসিলকে প্রশ্ন করে, ভাই, তুই কি জাদুয়াকে পছন্দ করিস? সাব্বিরের প্রশ্নে হাসিল তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষে। ভ্রুকুটি করে সাব্বিরের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে হেসে গম্ভীর কণ্ঠে শোধায়, তোর কি মনে হয় আমি পাগল হয়ে গেছি? এই তাসওয়ার আবরার হাসিলের এতটা খারাপ দিন আসেনি যে কারো প্রেমে পড়বে। তাহলে ভাই, তুই সামান্য কাজের জন্য? সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাসিল গম্ভীর কণ্ঠে বলল, সাব্বির, তুই ভুলে যাচ্ছিস আমি কারো প্রশ্নের উত্তর দেওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর তুই যদি অহেতুক প্রশ্ন করার অভ্যাসটি পরিবর্তন না করতে পারিস তাহলে আমি বলবো এখনো সময় আছে, আমার থেকে দূরে চলে যা। বলেই হাসিল নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই সাব্বির বলল, ভাই সরি, আর কখনো তোকে অহেতুক প্রশ্ন করব না। কিন্তু ভাই, তুই কি সুলতানা ভিলায় যাবি না? না। বলেই প্রস্থান করে হাসিল। সাব্বির হাসিলের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, সরি ভাই, তুই মেয়েকে শুধু পছন্দই না, নিজের জীবনের অবিচ্ছেদ্য একটু অংশ ভাবতে শুরু করেছিস। কিন্তু এই সত্যটা তুই কোনোভাবেই মানতে চাইছিস না। আমার এখন খুব চিন্তা হচ্ছে ভাই। তুই যখন নিজের অনুভূতি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবি, তখন কি হবে? আর তোর যে রূপ দেখেছি, সামান্য ওই মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে তুই যা হালাত করেছিস ওই লোকের, তাতে আমার এইটুকুনি মেয়ের জন্য চিন্তা হচ্ছে। আজ যা করেছিস তুই জাদুয়ার সাথে, তাতে তো সে তোকে আরো ঘৃণা ও ভয় পাবে। তার দৃষ্টিতে তোর প্রতি ভয় ঘৃণা সহ্য করতে পারবি তো? সাব্বির প্রশ্নগুলো নিজ মনে আওড়িয়ে চলে যায় নিজ গন্তব্যে। রাত প্রায় 12টা। তখন বাড়ির বড়দের উপস্থিতি জাদুয়ার কক্ষে। সকলে অপেক্ষা করছে জাদুয়ার জ্ঞান ফেরার। কে জানে জ্ঞান ফেরার পর যদি জাদুয়া আবার প্যানিক করে। তাই কেউই জাদুয়াকে একা রেখে যাওয়ার সাহস করে উঠতে পারছে না। সুলতানা খান জাদুয়ার মাথার সম্মুখে বসে সাথীকে উদ্দেশ্য করে প্রশ্ন শোধায়, সাথী হাসিল কি বাড়িতে ফিরেছে? না দাদি, ভাইজান তো বাড়িতে এখনো ফিরে নাই। সাথীর প্রত্যুত্তরে আয়শা বেগম চিন্তিত হয়ে সুলতানা খানকে বলেন, মা, আমার মনে হয় আপনার হাসিলের শরীরে হাত তোলা উচিত হয়নি। আয়শা বেগমের কথার পৃষ্ঠে সাহিল খান বললেন, না আয়েশা, মা যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। ওর সাহস কী করে হয় এইটুকুনি একটা মেয়ের গায়ে হাত তোলার? তুমি চুপ থাকো। তোমার মুখ থেকে আমি হাসিল সম্পর্কে কোনো কথা শুনতে ইচ্ছুক নাই। কিন্তু মা। সাহিল খানের কথায় সুলতানা খান তীক্ষ্ণ কণ্ঠে বললেন। সাহিল খানের সম্পূর্ণ কথা বলতে না দিয়ে তার হাত ধরে টেনে তার স্ত্রী মারিয়াম বেগম বলে উঠলেন, তুমি চুপ থাকো, তোমার কোনো কথা বলতে হবে না। তুমি চলো এখান থেকে। তুমি তো সব সময়ই দেখছো মা তার নাতির সম্পর্কে কারো মুখ থেকে কোনো কথা শুনতে পছন্দ করেন না। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান ক্ষিপ্ত মেজাজে বললেন, মারিয়াম, তুমি যাকে আমার নাতনি বলে দাবি করছো, সে তোমার না হোক কিন্তু সাহিলের একমাত্র সন্তান। আর আমি
কেন ওর মুখ থেকে হাসিলের বিরুদ্ধে কোনো কথা শুনবো? যখন বলার প্রয়োজন ছিল তখন তো কেউ কোনো কথা বলনি, তাহলে এখন কেন বলবে তোমরা? একটু সুলতানা খানের কথার তীরে মারিয়াম বেগম হাসিল খানকে নিয়ে তেজ দেখিয়ে বের হয়ে যায় জাদুয়ার কক্ষ থেকে। তাদের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। তখনই জাদুয়া নড়ে চড়ে উঠে নিজ নেত্র যুগল মেলে ধরে। জাদুয়ার চোখ খুলতে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম জাদুয়ার মাথায় হাত রাখেন। তাদেরকে এভাবে চিন্তিত মুখ নিয়ে জাদুয়ার পানে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বোঝার চেষ্টা করে কি হয়েছে। মুহূর্তেই তার স্মৃতিতে আসে আজ বিকেলে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটির কথা। ঘটনাটি স্মৃতিচারণ হতেই জাদুয়া সুলতানা খানের হাত দুটো ধরে ডুকরি কেঁদে ওঠে। জাদুয়াকে এভাবে ক্রন্দনরত অবস্থায় দেখে সুলতানা খান জাদুয়াকে শোয়া থেকে উঠিয়ে আলতোভাবে আলিঙ্গন করে মাথায় হাত বুলিয়ে বলেন, একটু শান্ত হসো না, ভয় পাস না, কেউ তোকে আর আঘাত করতে পারবে না। সুলতানা খানের আশ্বাসে জাদুয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, নানুমণি, উনি আমাকে খারাপ মেয়ে বলেছেন। আমি খারাপ নই, বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। জাদুয়ার বলা কথাগুলো সুলতানা খানের ঠিক বোধগম্য হচ্ছিল না। সে বুঝতে পারছে না জাদুয়া ঠিক কোন ব্যাপারে কথা বলছে, কিন্তু তারপরও সে জাদুয়াকে শান্ত করার জন্য সান্ত্বনা দিয়েই যাচ্ছেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর জাদুয়ার কান্না বন্ধ হয়। সুলতানা খান জাদুয়াকে কিছু খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিল কিক কার্ড দিয়ে নিজ লাক্সারিয়াস ফ্লাইটে প্রবেশ করে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই স্মৃতিচারণ হয় সাব্বিরের করা প্রশ্নটি। সে নিজ মনে আওড়ায়, তুই ভুলে যাচ্ছিস সাব্বির আমি কে? আমার না ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে, আর না কখনো হবে। কেটে গেছে প্রায় কয়েকটি দিন। এই দিনগুলোতে হাসিল একটি বাড়ির জন্য সুলতানা ভিলায় প্রবেশ করেনি, যার দরুন চিন্তিত হয়ে পড়েন সুলতানা খান। তিনি জানেন হাসিল যেখানে আছে ঠিক আছে, কারণ হাসিলের এ বাড়িতে অনুপস্থিতি কোনো নতুন ঘটনা নয়, বরং অবাক করার ঘটনা তো হচ্ছে হাসিলের এতদিন এখানে থাকাটা। সচরাচর হাসিল বাংলাদেশে আসলেও 2-1 দিনের বেশি কাটায়নি সুলতানা ভিলায়। যে 2-1 দিন থাকতো সেটাও শুধুমাত্র সুলতানা খানের জোড়াজুড়িতে, কিন্তু এবার তো হাসিলের উপস্থিতি 1 মাসেরও বেশি সময় ধরে ছিল। তাই হঠাৎ করেই হাসিলের অনুপস্থিতি চিন্তায় ফেলে দেয় সুলতানা খানকে। সে নিজেও এখন ভাবছেন হয়তোবা হাসিলকে চর মারাটা তার বোকামিই হয়েছে। হাসিল যদি এ কারণে আর কখনো সুলতানা খানের সাথে যোগাযোগ না রাখে তাহলে কি করবেন সে? এই সকল চিন্তা ভাবনা মস্তিষ্কে আসতে সুলতানা খান আরও বেশি ঘাবড়ে যান। তার একটি মাত্র নাতি, সে যদি তার উপরে রাগ করে চলে যায় আর কখনো যদি না আসে তাহলে কি করে ক্ষমা করবেন সুলতানা খান নিজেকে? তার করা রাগের জন্য সে তার মেয়েকে হারিয়েছেন। এখন যদি হাসিলও তার থেকে দূরে চলে যায় তাহলে? এই সকল চিন্তা ভাবনার মাঝেই হাসিলের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পেরে সুলতানা খান কল করেন সাব্বিরকে। সাব্বির কল রিসিভ করতেই ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে সুলতানা খান বলেন, হাসিল কোথায়? ও কেন বাড়িতে আসছে না? ও কি আমার উপর এখনো রাগ করে আছে? সুলতানা খানের এহেন বেকুল হওয়া কণ্ঠে প্রশ্ন শুনে সাব্বির তাকে আশ্বস্ত করে জানায়, দাদি আপনি একটু শান্ত হন, হাসিল ঠিক আছে, ওর ফ্ল্যাটে আছে। সাব্বিরের প্রতিউত্তরে সুলতানা খান একটু শান্ত হয়ে আবার সাব্বিরের উদ্দেশ্যে শুধায়, ও আমার উপর অনেক রাগ করেছে তাই না রে? সুলতানা খানের প্রশ্নে সাব্বির নীরব হয়ে যায়, কারণ সে নিজেও জানে না হাসিলের রাগটা আসলে কার উপর। তাই সেই কথা ঘুরিয়ে সুলতানা খানকে বলে, দাদি আপনি চিন্তা করবেন না, আপনি তো জানেন ও কেমন, মাথা ঠান্ডা হলে আবার আপনার কাছে চলে আসবে দেখবেন। কথা সম্পূর্ণ করে কল রেখে দেয় সাব্বির। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে সাব্বির বলে ওঠে, চিন্তা করবেন না দাদি, হাসিল সুলতানা ভিলায় অবশ্যই যাবে। এখন তো সেখানে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণও আছে, সেটা হাসিল খুবই শীঘ্রই বুঝতে পারবে। সেদিনের ঘটনার পর জাদুয়া আজ অনেক দিন পর কাজিনদের সাথে বসেছে আড্ডা দিতে। আড্ডার মাঝে স্নেহা কাতরতার সহিত জাদুয়াকে প্রশ্ন করল, জাদুয়া, ভাইয়া তোকে কেন মেরেছিল? স্নেহার প্রশ্নে জাদুয়ার মুখে মলিনতার ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। সোহানা জাদুয়ার মুখের ভাব পরিবর্তন হতে দেখে স্নেহাকে চোখের ইশারায় জাদুয়াকে দেখিয়ে বলে ওঠে, এই সকল কথা বাদ দে, তার চেয়ে বরং জাদুয়া তোর পড়াশোনায় কী খবর তাই বল। সামনে তো এক্সাম,
প্রস্তুতি কেমন চলছে? সোহানার প্রশ্নে জাদুয়া মুখে হাসির রেখা টেনে শান্ত কণ্ঠে বলে, ভালো আপু, কিন্তু আপু তোমার কথা ঘোরাতে হবে না। আমি ঠিক আছি। এর আগেও চাচা চাচির কাছে কত মার খেয়েছি জানো তো। আমি না জানি না কেন তারা আমাকে আঘাত করে। চাচা চাচি তো কারণে অকারণে আঘাত করতো, আর ভাইয়া বোধহয় আমাকে খুব ঘৃণা করে, তাই আমাকে এভাবে আঘাত করেন। জাদুয়ার কথায় রাফিন জাদুয়ার কাছে বসে হাত দুটো ধরে বলে ওঠে, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তুমি সেদিন এত মার খেয়েছিলে, প্লিজ আপু। রাফিনের কথায় সোহানা ভ্রুকুচকে প্রশ্ন করে। মানে? সোহানার প্রশ্নে রাফিন সেদিন তার বল পানিতে পড়ার ব্যাপারে সব খুলে বলে। রাফিনের কথায় সোহানার রেগে গিয়ে ধমক দিয়ে রাফিনকে বলে, তোর এটা একদম উচিত হয়নি রাফিন। তুই খুব ভালো করেই জানিস সেদিন ভাইয়া সকলকে বাইরে যেতে নিষেধ করেছেন। তারপরও কেন তুই জাদুয়াকে নিয়ে গেলি? এতদিন তো আমাদেরকে এসব কথা বলিসনি। সোহানার ধমকে রাফিনের মুখ একদম চুপসে যায়। নির্বাক হয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বসে থাকে সে। রাফিনের এরূপ পরিবর্তন দেখে জাদুয়া সোহানাকে বলে ওঠে, প্লিজ তুমি রাফিনকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। বলে রাফিনের কাছে গিয়ে নানাভাবে তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু রাফিন তারপরও চুপ হয়ে বসে থাকে। তখনই স্নেহা এসে রাফিনের গাল টেনে ধরে বলে, ওলে বাবা, আমাদের পিচ্ছি আবার রাগও করে। স্নেহার এহেন সম্বোধনে রাফিন তেতে উঠে বলে, আমাকে পিচ্চি বলবে না, আমি পিচ্চি না। তুমি জানো আমাকে কত মেয়েরা লাভ লেটার দেয়। রাফিনের কথায় সোহানা জাদুয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফিনের দিকে। স্নেহা হতভম্ব হয়ে বলে, এগুলো তুই কি বলছিস ভাই? তোর তো নাক টিপ দিলে এখনো দুধ বের হয়। তুই তো সেদিনও বিছানে হিসু করতি, এখনো তো যেখানে সেখানে বায়ু দূষণ করিস। তারপরে কে তোকে লাভ লেটার দেয়? আমি শিওর যে তোকে লাভ লেটার দিয়েছে সে নিজেও এখনো বিছানায় হিসু করে, আর তোর মতে বায়ু দূষণ করে। স্নেহার এরূপ কথায় রাফিন খেপে গিয়ে নাক ফুলাতে ফুলাতে গট গট পায়ে স্নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কোনো প্রকার প্রতিউত্তর না করে চলে যায় সেখান থেকে। রাফিনকে এভাবে চলে যেতে দেখে উচ্চশব্দে হেসে ওঠে সবাই। সূর্য অস্তমিত হয়ে আবির্ভাব ঘটেছে স্নিগ্ধ রজনীর পাখিরা ফিরে গেছে আপন নীড়ে। নিদ্রায় সে ভর করেছে সুলতানা ভিলার সকলের নেত্রে। গভীর নিদ্রায় তলিয়ে গেছে শহরের প্রায় 2/3 মানুষ, কিন্তু ঘুম নেই এক হৃদয়হীন পুরুষের নেত্রে। কি আশ্চর্য তাই না? যার ভয়ে শত্রুর চোখের নিদ্রা হারাম হয়ে যায়, আজ সে নির্ঘুম রাত্রি কাটাচ্ছে কোনো এক অজানা কারণে। হৃদয়ের ব্যাকুলতা কেমন জেঁকে ধরেছে হাসিলকে। কোনো এক অদ্ভুত কারণে নিদ্রাদের আনাগোনা বন্ধ হয়ে গেছে তার নেত্র থেকে। হৃদয়টা কেমন শূন্য অনুভব হচ্ছে হাসিলের। কারো দর্শন পাওয়ার জন্য তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করছে তার কঠোর হৃদয়। মনে হচ্ছে তার দর্শন না পেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এখনই। আজেরও কোনো মতেই নিজেকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তাই দিক বেদিক শূন্য হয়ে হাসিল এই গভীর রজনীতে নিজের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ে সুলতানা ভিলার উদ্দেশ্যে। ফুল স্পিডে গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। গাড়ির শব্দ পেতে গার্ড এসে গেট খুলে দিতেই হন্তদন্ত চরণে হাসিল চলে যায় নিজের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। হাসিলের চরণদ্বয় এসে থামে জাদুয়ার কক্ষের দরজার সামনে। হাতের স্পর্শে খুলে যায় দরজাটি। ধীর পদচারণে হাসিল প্রবেশ করে জাদুয়ার কক্ষে। ফেরি লাইটের আলোয় হাসিলের আক্ষিদয়ে পরিস্ফুটিত হয় এক অগোছালো কিশোরীর মোহনীয় রূপ। মোহগ্রস্তের ন্যায় হাসিল এগিয়ে যায় জাদুয়ার সম্মুখে। নিজের অবাধ্য নেত্রের বিচরণ চালায় জাদুয়ার রন্ধে রন্ধে। অবাধ্য নেত্রযুগল কেন জানি আজ হাসিলের ঘোর বিরোধতা জানাচ্ছে নিজের নেত্রকে সংযম করতে। অদ্ভুতভাবে হাসিলের অস্থিরতা কেটে গেছে এই অপছন্দীয় নারীর দর্শনে। কেমন প্রশান্তি ছেয়ে গেছে নিজের বক্ষ জুড়ে। হাসিল নেশাগ্রস্তের ন্যায় জাদুয়ার একদম নিকটে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে জাদুয়ার মুখশ্রী বরাবর। আজ যেন হাসিল নিজের নেত্র দ্বারা জাদুয়াকে ভস্ম করে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। নিজের অবাধ্য নেত্রের বিচরণে ছুঁয়ে দিচ্ছে জাদুয়ার সর্বকায়া। তখনই হাসিলের দৃষ্টিপাত হয় জাদুয়ার আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে। কেমন কালশিটে হয়ে আছে স্থানগুলো। হঠাৎ হাসিলের মনে এক অবাধ্য ইচ্ছার জাগরণ ঘটল, জাদুয়ার আঘাতগুলো একবার ছুঁয়ে দেয়ার।
নিজের ইচ্ছাকে প্রশ্রয় দিয়ে হাসিল নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার ব্যথাপ্রাপ্ত স্থানগুলোতে। নিজের হাতের তর্জনী আঙুল দ্বারা জাদুয়ার ব্যথায় কেটে যাওয়া স্থানে আহত করে ছুঁয়ে দিতেই নড়ে চড়ে ওঠে জাদুয়া। এতেও হাসিলের কোনো প্রকার ভ্রুক্ষেপ দেখা গেল না। সে যেন আজ আর মোহ কোনোভাবেই কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না। হাসিল ক্রমশই তলিয়ে যাচ্ছে এক অদ্ভুত অচেনা রাজ্যের গভীরে। সে সব কিছু হলে তর্জনী নিয়ে যায় জাদুয়ার কালশিটে হয়ে যাওয়া ঠোঁটের কোণে। সেখানটায় আলতো করে ছুঁয়ে দিয়ে আনমনে হিসিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু লাইন বলে ওঠে। হাসিলের ছোঁয়ায় জাদুয়া ঘুমের ঘোরে নড়ে উঠে নিজের হাত রাখে হাসিলের হাতের ওপর। জাদুয়ার হাতের স্পর্শ নিজ হাতে অনুভূত হতেই হাসিল জাদুয়ার হাতটি আলতোভাবে মুষ্টিবদ্ধ করে নিজ হাতের অন্তরালে। জাদুয়ার হাতটি হাসিলের নিকট এতটাই কোমল অনুভূত হলো, যার দরুন তার মনে হলো তার আরেকটু শক্ত করে ধরলে বোধহয় হাতটি ভেঙে যাবে। মোহগ্রস্ত হাসিল সব কিছু ভুলে গ্রীবাটা নুইয়ে নিজের অধর যুগল আলতোভাবে ছোঁয়ালো জাদুয়ার হাতের পৃষ্ঠে। এতে যেন হাসিলের চাহাতে বেড়ে গেল দ্বিগুণ হারে। নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয়বারের মতো নিজের অস্ত্রের গভীর চুমুর পরশ আঁকল জাদুয়ার হাতের ফলস্বরূপ নিদ্রার মাঝে সর্বাঙ্গ কেঁপে উঠল জাদুয়ার। হঠাৎই হাসিল নিঃসম্বিত ফিরে পেয়ে জাদুয়ার হাত ছেড়ে দ্রুত পদচারণে চলে যায় নিজ কক্ষে। ওয়াশরুমে ঢুকে অনবরত নিজের মুখে পানির ছিটে দিয়েই যাচ্ছে হাসিল। ওয়াশরুমের দর্পণ নিজ মুখশ্রীর প্রতিবিম্ব ফুটে উঠতেই অনবরত হাত মুষ্টিবদ্ধ করে আঘাত করে যাচ্ছে দর্পণে। ফলস্বরূপ হাত থেকে গড়গড়িয়ে বেরিয়ে আসে রক্তের স্রোত। এতেও কোনো ভাবান্তর দেখা গেল না হাসিলের। নিজ হাত দ্বারা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে হাসিল বলে ওঠে, Why I can't control myself in front of that girl? আমি তো এরকম ছিলাম না, তাহলে এখন কেন? কি আছে ওই মেয়ের মধ্যে? আজ অব্দি অন্য নারীকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগেনি কখনো আমার হৃদয়ে, তাহলে এখন কেন আমি বারংবার আকর্ষিত হয়ে যাই ওর প্রতি? কেন কেন? রাত্রি শেষে ধরণীতে আগমন ঘটে দিবাকরে, যা প্রকৃতিকে আলোকিত করে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা। আজ প্রভাত থেকেই ধরণীতে আনাগোনা চলছে শীতল প্রভঞ্জের বায়ু, যার দরুন উদ্ভিদকুলও মেতে উঠেছে তার ছন্দে ছন্দে, যা প্রকৃতিকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। আজ ছুটির দিন হওয়ায় ঘুম থেকে জাগ্রত হয়নি এখন অবধি কেউ। জাদুয়ার যেহেতু মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনিতে ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই প্রতিদিনের রুটিন মাফিক ঘুম থেকে জাগ্রত হয়ে সালাত আদায় করে চলে যায় ব্যালকনিতে। ব্যালকনিতে দাঁড়াতেই জাদুয়ার দৃষ্টিতে আসে প্রকৃতির সাথে প্রভঞ্জের সন্ধিক্ষণ। হঠাৎই জাদুয়ার মনে জাগ্রত হলো প্রভঞ্জকে নিজ গাত্রে একবার আলিঙ্গন করার স্বাদ। তাই হন হন পদচারণে চলে যায় স্নেহার কক্ষে। উদ্দেশ্য স্নেহাকে নিয়ে প্রকৃতি বিলাস করা। স্নেহার কক্ষে প্রবেশ করে স্নেহাকে ডাকতেই স্নেহা আরও গুটিয়ে ঘাপটি মেরে শুয়ে থাকে, যা দেখে জাদুয়া ভ্রুকুটি করে দুকোমরে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নেহাকে হাত ধরে টেনে বসায়। এভাবে বসানোর ফলে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেরে ধরে স্নেহা। স্নেহাকে তাকাতে দেখে জাদুয়া বলল, ধরণীতে আগমন ঘটেছে প্রভাতের প্রভঞ্জনকে বয়ে। বুঝবে না তুমি ভোরের মর্ম ঘুমিয়ে বোধ হয়ে। জাদুয়ার ছন্দে স্নেহা মেকি কান্না করে বলে উঠল, জাদুয়া, আম্মু কি কম ছিল আমাকে জ্বালানোর জন্য? তুই কেন শুধু শুধু আম্মুর সাথে যুক্ত হয়ে এই ছুটির দিনে আমার ঘুমের 12টা বাজাতে চাস? স্নেহার কথায় জাদুয়া স্নেহাকে টেনে বারান্দায় দাঁড় করিয়ে বাহিরে ইশারা করে বলল, দেখো আপু, আজ প্রকৃতিকে কত মনোমুগ্ধকর লাগছে। তুই কি প্রকৃতি দেখাতে আমাকে ঘুম থেকে উঠিয়েছিস? চলো আজ সকাল সকাল প্রকৃতি বিলাস করা যাক। জাদুয়ার কথায় স্নেহা ভ্রু কুঁচকে বলে। স্নেহা জাদুয়াকে কিছু বলার পূর্বেই জাদুয়া স্নেহাকে ঠেলে পাঠিয়ে দেয় ওয়াশরুমের মধ্যে। স্নেহা ফ্রেশ হয়ে বেরোতে জাদুয়া স্নেহাকে নিয়ে চলে যায় বাড়ির গার্ডেন এরিয়াতে। গার্ডেন এরিয়াতে টাঙানো ফুলের দোলনায় ধপাত করে বসে পড়ে জাদুয়া। স্নেহা পেছন থেকে ধাক্কা দিতে প্রফুল্লের ন্যায় আঁখি দুটি বন্ধ করে পা দুটোকে মৃত্তিকা থেকে উপরে তুলে উপভোগ করতে থাকে নিজের দেহের সাথে প্রভঞ্জনের সন্ধিকে। আপনা আপনি জাদুয়ার মুখে ফুটে ওঠে প্রশান্তির এক মনোমুগ্ধকর হাসি। জাদুয়াকে এভাবে মুগ্ধ হয়ে সব কিছু উপভোগ করতে দেখে স্নেহা মনে মনে বলে,
মেয়েটা কি আজব, অল্পতেই সব কিছুতে কিভাবে নিজের সুখ খুঁজে নেয়। এরকম প্রকৃতিপ্রেমীও যে আছে তাই কে না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। জাদুয়ার এভাবে প্রকৃতি বিলাস দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কেউ একজন। চোখ দুটো তো তার রক্তিম আওয়াজ ছড়িয়ে ছিটিয়ে আছে। থাকবে নাই বা কেন? নিদ্রাদের সাথে যে তার সন্ধি বিচ্ছেদ হয়েছে, মন মস্তিষ্কের সাথে যে সে বোঝাপড়া করছে, বোঝার চেষ্টা করছে তার সাথে কি ঘটছে, কেন ঘটছে। যতবার এই প্রশ্ন হাসিল নিজেকে করেছে, ততবার মন মস্তিষ্ক আলাদা আলাদা উত্তর দিচ্ছে। মন মস্তিষ্কের যুদ্ধে হাসিল মস্তিষ্ককে বিজয়ী ঘোষণা করে বারান্দায় বসে বসে রাত থেকে নিজের গিটারে সুর তুলছে। সকাল সকাল জাদুয়ার হাস্যরত মুখশ্রীটি দর্শন হতেই আনমনেই হাসিল নিজের গিটারে সুর তুলে গেয়ে ওঠে। दिल इबादत कर रहा हूँ, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ हासिल, लगी है यही धुन। जिंदगी की शाख से लूं कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूँ हासिल, लगी है यही धुन। जो भी जितने पल जीऊं उन्हें तेरे संग जीऊं, जो भी कल हो अब मेरा उसे तेरे संग जीऊं। প্রকৃতি বিলাস শেষে ভিলায় ফিরে যায় জাদুয়া স্নেহা। আয়শা বেগম স্নেহাকে দেখে চক্ষু চড়ক গাছ করে স্নেহাকে শুধায়। কিরে, তোকে আবার ভূতে ভর করলো নাকি? তুই আমার মেয়ে তো? আয়শা বেগমের প্রশ্নে স্নেহা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করে। মানে? না, আসলে তোকে তো কেউ ছুটির দিনেও টেনে 12টার আগে উঠাতে পারে না, তাই হঠাৎ তোকে দেখে মনে হলো তোকে আবার। আয়শা বেগমের কথায় স্নেহা মেয়েকে রাগ দেখিয়ে বলে। ঘুমোতে আর পারলাম কই, তোমার শিষ্য আছে না, সে কি আর আমাকে শান্তিতে ঘুমোতে দিবে? হঠাৎ তার প্রকৃতি বিলাসে মন উঠল, তাই আর কাউকে না পেয়ে আমাকে টেনে উঠিয়ে নিয়ে গেছে প্রকৃতি বিলাসে। আমি ভেবে পাই না মানুষ কি করে এত প্রকৃতিপ্রেমী হতে পারে, এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কি করে মুগ্ধতা খুঁজে পায়। স্নেহার কথায় আয়শা বেগম জাদুয়াকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন। এই কারণে ও তোদের থেকে আলাদা। মনে রাখবি, অল্পতে যে সন্তুষ্ট হয় তার জন্য সুখের অভাব হয় না। দুনিয়াতে মানুষ এত অসুখী কেন জানিস? কেন? কারণ তাদের চাওয়া পাওয়া বেশি, যে যত পায় তত চায়, তাই সুখ তাদের হাতে ধরা দেয় না। তাই বলছি, ওর মতো হওয়ার চেষ্টা কর। আয়শা বেগমের কথায় স্নেহা ড্রয়িং রুমের সোফায় বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর বলতে হবে না। বলেই টিভি অন করে টিভি দেখায় মনোনিবেশ করল। স্নেহার দিকে তাকিয়ে আয়শা বেগম হতাশার নিঃশ্বাস ত্যাগ করে পা বাড়ায় কিচেন রুমের দিকে। তখনই জাদুয়া বলে উঠল। ছোট মামি, আজ আমি নাস্তা বানাই সবার জন্য। জাদুয়ার কথার প্রত্যুত্তরে আয়শা বেগম বললেন। না মা, এখনো তুই ছোট, হাত পুড়িয়ে ফেলতে পারিস। আয়শা বেগমের চিন্তিত হয়ে কথা বলার মধ্যেই জাদুয়া বলল। ছোট মামি, তুমি চিন্তা করো না, কিছুই হবে না। জানো তো, আমি যখন চাচা চাচির সাথে ছিলাম তখন তো শুধু রান্না নয়, ঘরের সব কাজ করেছি। জাদুয়ার কথায় আয়শা বেগম মুখ মলিন করে জাদুয়ার হাত দুটো নিজ হাতে মুষ্টিবদ্ধ করে শুধায়। তুই অনেক কষ্ট করেছিস, তাই না রে মা? তোর তাদের উপর রাগ হয় না? আয়শা বেগমের কথায় জাদুয়া মুখে হাসি ফুটিয়ে বলল। না মামি, আমার তাদের ওপর কোনো রাগ নেই। এখন তো আমি অনেক ভালো আছি, তাহলে পুরনো স্মৃতি কেন মনে রাখবো? আচ্ছা, বাদ দাও এই সকল কথা। আমি আজ সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করি না, প্লিজ। না না, দরকার নেই। আগে করছিস ভালো কথা, এখন করার কোনো প্রয়োজন নেই। তাদের কথার মাঝে আগমন ঘটে সুলতানা খানের। জাদুয়াকে এভাবে অনুরোধ করতে দেখে তিনি প্রশ্ন করেন। কি হয়েছে আয়েশা? সুলতানা খানের প্রশ্নে আয়শা বেগম তার দিকে নজর তাক করে বলেন। দেখুন না মা, আজ ও সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে চাইছে। আয়শা বেগমের কথা শেষ হতেই জাদুয়া সুলতানা খানকে ধরে বলল। নানুমণি প্লিজ, কোনো কিন্তু না প্লিজ। জাদুয়ার এহেন আবদারে সুলতানা খান পরাজিত হয়ে বললেন।
আচ্ছা ঠিক আছে, রান্না কর, তবে সাবধানে। নিজের কোনো ক্ষতি হলে কিন্তু তোর চিরতরে কিচেন রুমে যাওয়া বন্ধ হয়ে যাবে।